দর্শক, কূটনৈতিক এলাকায় ইরানপন্থীদের লাগাতার ড্রোন রকেট হামলা। নেটো মিত্ররা হতাশ করলেও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে ইউক্রেন। পশ্চিমাদের অস্ত্রে যুদ্ধ করা দেশটি দিল ওয়াশিংটনকে সামরিক সহায়তা প্রস্তাব। প্রিয় দর্শক, স্বাগতম BNN 24 লাইভে। এতক্ষণ ছিল শিরোনাম, এখন দেখুন বিস্তারিত সংবাদ। প্রিয় দর্শক, এখন দেখুন আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষ খবর। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলায় প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলের। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহেরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এছাড়া তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেয়। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে IRGC। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC, যা দিয়ে ইসরায়েল চালানো হয়েছে মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা 1500 কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো। খুব শিগগিরই ইরান অভিযান থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আবারও এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান এখনো সময় না হলেও অদূর ভবিষ্যতেই অভিযান শেষ করবে ওয়াশিংটন। আবারও দাবি করেন হামলায় সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে তেহরান। এখনো ইরান অভিযান শেষ করতে আমরা প্রস্তুত নই। অদূর ভবিষ্যতে সরে আসব, খুব অল্প সময়ের মধ্যেই সরে আসব। তারা এই মুহূর্তে সব দিক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আবারও বলছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দারুণ সমর্থন পেয়েছি আমরা, কিন্তু ন্যাটো থেকে কোনো সমর্থনই পাইনি। বলতে গেলে কোনো সমর্থনই পাইনি। অতিরিক্ত মেরিন সেনা সহ জাহাজের নাবিকদের নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম CNN এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়। সামুদ্রিক নজরদারি ডেটা বলছে এরই মধ্যে মালাক্কা প্রণালী অবধি পৌঁছেছে এই যুদ্ধজাহাজ। একই সাথে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি উভচর জাহাজও আসে ট্র্যাকিং এর নজরে। 3 মার্কিন কর্মকর্তার বরাতে CNN জানায় অতিরিক্ত মেরিন সদস্যদের USS ট্রিপলি জাহাজে করে মধ্যপ্রাচ্যে নেওয়া হবে। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো প্রায়ই AIS ট্রান্সপন্ডার বন্ধ রেখে চলাচল করে। ওই কর্মকর্তারা জানান ব্যস্ত নৌপথে চলাচলের সময় নিজেদের অবস্থান প্রকাশে ঝুঁকিতে পড়তে পারে জাহাজগুলো। যৌথ অভিযানের প্রথম দিনই মিসাইলের টার্গেট হয় ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় দ্বীপ কেশম আইল্যান্ড। বোম পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা দ্বীপটির নিচে রয়েছে করা হয় দ্বীপটি থেকে। কেশমের প্রধান পানি শোধনাগারে মার্কিন হামলার পরই হরমুজ প্রণালী বন্ধ করেছিল ইরান। হরমুজ প্রণালীতে প্রবেশ করলে জাহাজ থেকে চোখে পড়ে পাহাড় আর সবুজে ঘেরা অপরূপ এক দ্বীপ কেশম আইল্যান্ড। পারস্য উপসাগরে অবস্থিত ইরানের সবচেয়ে বড় এই নিসর্গভূমি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। তবে দ্বীপটির ম্যানগ্রোভ বনের নিচে রয়েছে অভিনব এক স্থাপত্যের তৈরি ইরানের ভূগর্ভস্থ সমর ভান্ডার মিসাইল সিটি। মধ্যপ্রাচ্য যুদ্ধে যা পরিণত হয়েছে মার্কিন ও ইসরায়েলের অন্যতম কৌশলগত টার্গেটে। IRGCর কমান্ড সেন্টার, বিস্তৃত নেটওয়ার্ক টানেল, জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, মোবাইল লঞ্চার, ড্রোন সহ অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্র রয়েছে এই ভূগর্ভস্থ সিটিতে। ভূপৃষ্ঠ থেকে গভীরে নির্মিত হওয়ায় বিমান হামলায় যা ধ্বংস করা কার্যত অসম্ভব। ভৌগোলিক অবস্থানের কারণে পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালীর প্রবেশ পথ নিয়ন্ত্রণ করা হয় এই কেশম দ্বীপ থেকে। ইরানের যৌথ
নৌবাহিনীর অভিযানের প্রথম দিনই মার্কিন মিসাইল হামলায় ধ্বংস হয় 1445 বর্গ কিলোমিটারের দ্বীপটির প্রধান লবণাক্ত পানির শোধনাগার, যার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীপটিতে অবস্থিত অন্তত 30টি গ্রামের বিশুদ্ধ পানির সরবরাহ। জবাবে প্রথমে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি জুফেয়ারে হামলা চালায় ইরান। এরপর নিষিদ্ধ ঘোষণা করে হরমুজের পথে বিশ্বের সব দেশের জ্বালানিবাহী জাহাজের যাতায়াত। ইতিহাস ঘেঁটে জানা যায় আলেকজান্ডার দ্য গ্রেটের নৌসেনাপতি নিয়ারকাস দ্বীপটি আবিষ্কার করে এর নাম দিয়েছিল ওরাক্তা। এরপর বহু বেলা গড়িয়ে দ্বীপটিতে আসে পর্তুগিজরা। 1621 সালে এই দ্বীপে তাদের তৈরি দুর্গ দখল করে নেয় পারস্য ও ব্রিটিশ যৌথ বাহিনী। 1935 সালে দ্বীপটি থেকে ব্রিটিশরা তাদের নৌঘাঁটি সরিয়ে নিলে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ ঘোষণা করেন ইরানের তৎকালীন সম্রাট রেজা শাহ পাহলভি। পৌরাণিক রাজা এরিথ্রাসের সমাধি, ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্কের পাশাপাশি এখানে রয়েছে ভ্যালি অফ স্টার্স ও বিশ্বের অন্যতম দীর্ঘ খনিজ লবণের খনি নামাকদাম। তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাণিজ্য ও পর্যটন কেন্দ্র থেকে ফ্রন্টলাইন দুর্গে পরিণত হয়েছে কেশম আইল্যান্ড। লেবাননের রাজধানী সহ দক্ষিণাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে নিহত হয়েছে কমপক্ষে 6 জন, আহত 24 জন। বুধবার ভোর রাত থেকে মুহুর্মুহু বোমাবর্ষণ চলছে একের পর এক এলাকায়। ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে রাজধানী কেন্দ্রে। একাধিক ভবনে হয়েছে হামলা। আল আকবিয়া, কেনারিত এবং সিডান শহরে হয়েছে বড় ধরনের হামলা। এর আগে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশনা দেওয়া হয়। অঞ্চলগুলোয় ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে সরে যেতে বলা হয় বাসিন্দাদের। হামলার জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিপুল সংখ্যক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। দুপক্ষের সংঘাতে রণক্ষেত্র সীমান্ত এলাকা। লেবাননে ইসরায়েলের হামলায় প্রাণহানির নশো ছাড়িয়েছে। ইরান লেবাননের পর মধ্যপ্রাচ্যের আরেক রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরাক। দেশটিতে মার্কিন সেনা ও ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘর্ষ তীব্র হচ্ছে ক্রমেই। ব্যাপক হামলার শিকার হচ্ছে রাজধানীর মার্কিন দূতাবাস সহ বিভিন্ন কূটনৈতিক স্থাপনা। 24 ঘন্টারও বেশি সময় ধরে লাগাতার চলছে ড্রোন রকেট হামলা। পাওয়া গেছে বিস্ফোরণ, অগ্নিকাণ্ডের খবর। কিরকুকে ইরানপন্থী যোদ্ধাদের অবস্থানেও হয়েছে হামলা। এই দৃশ্য বাগদাদের সবচেয়ে সুরক্ষিত স্থাপনার। অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঢাকা সত্ত্বেও মুহুর্মুহু হামলা চলছে মার্কিন দূতাবাসে। প্রাঙ্গণে আছড়ে পড়েছে ড্রোন। অগ্নিকাণ্ডের শিকার ভবনটি। পাওয়া গেছে বেশ কিছু বিস্ফোরণের শব্দ। মঙ্গলবার থেকে বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরানপন্থী একাধিক সশস্ত্র গোষ্ঠী। ছোড়া হচ্ছে ড্রোন, রকেট। তবে এগুলোর বেশিরভাগই সি-র্যাম এয়ার ডিফেন্স ব্যবহার করে ধ্বংসের দাবি করা হচ্ছে। অন্তত 3টি ড্রোন শনাক্ত হয় দূতাবাসের রাডারে। 2টি ধ্বংস করা হলেও 1টি হারিয়ে যায় রাডার থেকে। বাগদাদের অন্যান্য স্থানেও পাওয়া গেছে বিস্ফোরণ, হামলার খবর। বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় অন্তত 3টি ড্রোন। এছাড়াও শহরটির কূটনৈতিক এলাকাগুলোতেও অব্যাহত রয়েছে হামলা। এদিকে কিরকুকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পিএমএফ এর ঘাঁটিতে হয়েছে হামলা। অগ্নিকাণ্ডের খবরও পাওয়া গেছে। কুর্দি অধ্যুষিত ইরবিলও হয়েছে ড্রোন হামলা। ড্রোনের আঘাতে বিশাল এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। তবে এসব হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। একদিন আগেই যুক্তরাষ্ট্রের হামলায় সশস্ত্র গোষ্ঠীটির 4 সদস্যের মৃত্যু হয়, যার জবাবে মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে সমমনা গোষ্ঠীগুলো। ইরানের সাথে যুদ্ধ ঘিরে শুরু থেকে মার্কিন সেনা ও তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর পাল্টাপাল্টি সংঘাত চলছে। পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ চালুর ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার কেআরজি। এই নিয়ে চুক্তিতে পৌঁছেছে কেআরজি ও ইরাকের কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তাদের অঞ্চল দিয়ে তেল সরবরাহের অনুমতি প্রদানের ঘোষণা দিয়েছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার। কেআরজির প্রধানমন্ত্রী মাসরুর বারজানি। চুক্তি অনুসারে বুধবার থেকে তুরস্কের জেইহান জ্বালানি কেন্দ্রে তেল রপ্তানি শুরু করবে দুই দেশ। প্রাথমিকভাবে দৈনিক অন্তত 1 লাখ ব্যারেল তেল রপ্তানি করা হবে বলে আশা করা হচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের হামলা ঠেকাতে অত্যাধুনিক সি-র্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সাহায্যে ড্রোন প্রতিহতের দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধে ড্রোন, রকেট আর আর্টিলারি হামলা ঠেকাতে বেশ কার্যকর এটি। শক্তিশালী রাডারের সাহায্যে মিনিটে কয়েক হাজার রাউন্ড গুলি ছুটে শত্রু হামলা ঠেকাতে সক্ষম এয়ার ডিফেন্স সিস্টেম। রাতের আধার ভেদ করে ছুটছে বুলেটের ফোয়ারা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও গ্রিন জোনে ড্রোন হামলা ঠেকাতে অত্যাধুনিক এই সমরাস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সমর ভাণ্ডারে থাকা অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংক্ষিপ্ত নাম সি-র্যাম। অল্প দূরত্ব থেকে ছোড়া রকেট, মর্টার বা ছোট আর্টিলারি শেলকে ধ্বংসের লক্ষ্যে সর্বপ্রথম মার্কিন নৌবাহিনীতে কমিশন হয় এই অস্ত্র। এরপর সেটির স্থল সংস্করণ সি-র্যাম তৈরি হয়।
আধুনিক যুদ্ধে ব্যবহৃত ড্রোন, রকেট আর কামানের গোলার হামলা প্রতিহতে বেশ কার্যকর এই এয়ার ডিফেন্স সিস্টেম। এর শক্তিশালী রাডার নিখুঁতভাবে টার্গেট শনাক্ত করে। এরপর স্বয়ংক্রিয় বন্দুক থেকে 20 মিলিমিটারের বুলেট ছোড়া হয়। প্রতি মিনিটে প্রায় 4500 রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সবচেয়ে বড় সীমাবদ্ধতা, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে পারে না এই এয়ার ডিফেন্স সিস্টেম। এটির পাল্লা মাত্র 1 থেকে 2 কিলোমিটার। তবে ইন্টারসেপ্টর মিসাইলের পরিবর্তে বন্দুকের গুলি ব্যবহার হয়, এর পরিচালনা ব্যয় বেশ কম। ফলে স্বল্প মূল্যে ড্রোনের সিরিজ হামলা ঠেকাতে বেশ কার্যকর এই যুদ্ধাস্ত্র। পাশাপাশি হামলার মুহূর্তে সাইরেন বাজিয়ে আশপাশে সকলকে সতর্কও করে এই ব্যবস্থা। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন দূতাবাসগুলোর বেশিরভাগেই এই সিরাম এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রাখা হয়। তাছাড়া সামরিক ঘাঁটি আর যুদ্ধক্ষেত্রের অস্থায়ী ক্যাম্পে এই এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা করবে তুরস্ক। সেই লক্ষ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সফর শুরু করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মঙ্গলবার আঙ্কারায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি। বলেন, যুদ্ধ বন্ধের উপায় খোঁজার চেষ্টা করবে তুরস্ক। কিভাবে দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে আঙ্কারার মতামত তুলে ধরবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে। জানান, হরমুজ প্রণালীতে অবরোধের প্রভাব পর্যবেক্ষণ করছি। Görüşmek üzere. Yakında bir bölge ziyaretim olacak. Yarın itibaren bölge ziyaretim. Boğazı'nın tıkanmış. যুদ্ধবন্ধের উপায় নিয়ে আলোচনায় শিগগিরই আঞ্চলিক সফরে বের হব। আগামীকাল শুরু হতে পারে এই যাত্রা। বিভিন্ন প্রস্তাব তুলে ধরব। Zaman için diplomatik yolun যুক্তরাষ্ট্রের মার্কিন হামলার প্রতিবাদে গুরুত্বপূর্ণ এই সরকারি পদ থেকে ইস্তফা দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে প্রশাসনের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই যুদ্ধের মতো সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। বলা হচ্ছে, তার এসব আগ্রাসী সিদ্ধান্তের বিরূপ প্রভাব পড়তে পারে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভোট ব্যাংকে। মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন সদস্য হিসেবে পেশাগত জীবন শুরু করেছিলেন জোসেফ কেন্ট। ইরাক যুদ্ধ সহ মোট 11টি যুদ্ধ ও মিশনে অংশ নেন। 2019 সালে সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন কেন্টের প্রথম স্ত্রী। এরপরই সেনাবাহিনী ছেড়ে গোয়েন্দা সংস্থা সিআইএতে যোগ দেন জোসেফ কেন্ট। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দেশটির কাউন্টার টেরোরিজম সেন্টারের প্রধানের দায়িত্ব পান কেন্ট। দায়িত্ব নেয়ার 8 মাসের মধ্যেই ট্রাম্প প্রশাসনের সাথে কেন্টের কোন্দল প্রকাশ্যে এসেছে। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে 45 বছর বয়সী এই রিপাবলিকান সমর্থক দাবি করেছেন, সুস্থ মস্তিষ্কে কোনোভাবেই ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি। তার দাবি, মার্কিনীদের জন্য নিরাপত্তা হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েলের চাপে পড়েই যুদ্ধে জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে পদত্যাগের খবর শুনে কেন্টকে একজন দুর্বল ব্যক্তি আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষেপে গিয়ে কেন্টের পদত্যাগকে ভালো খবর আখ্যাও দেন তিনি। সে একজন ভালো মানুষ, তবে আমার সবসময় মনে হতো নিরাপত্তার বিষয়গুলোতে সে বেশ দুর্বল। আমি তাকে সেভাবে চিন্তামও না, তবে তার স্টেটমেন্ট পড়ে আমার মনে হয়েছে তার পদত্যাগ বেশ ভালো খবর। তবে সিনিয়র সরকারি বলছেন, এই ঘটনা এটাই প্রমাণ করে যে নিজ প্রশাসনের কর্মকর্তাদের মতামতকে পাত্তা না দিয়েই যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর সরাসরি প্রভাব পড়তে পারে মধ্যবর্তী নির্বাচনে। ইউরোপীয় একের পর এক দেশ ডোনাল্ড ট্রাম্পকে হতাশ করলেও পাশে দাঁড়ালো ইউক্রেন। বছর জুড়ে পশ্চিমাদের কাছে অস্ত্রের জন্য ধর্ণা দেয়া দেশটির প্রেসিডেন্ট এবার সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোকে। ব্রিটিশ, সৌদি আরব, কাতার সহ প্রতিবেশী দেশগুলো আগ্রহ দেখিয়েছে বলে শব্দ তুলে ছুটে চলেছে ইউক্রেনের তৈরি কোয়াড অংশ। মিলিয়ন মিলিয়ন ডলারের মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণটায় উঠতে পারে 280 থেকে 350 কিলোমিটার দূর থেকে ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম। যুক্তরাজ্য সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, শহীদ ড্রোন প্রতিহতে তাদের সহায়তা চাইছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। দৈনিক 2000 ইন্টারসেপ্টর তৈরির সক্ষমতা থাকলেও তাদের প্রয়োজন হয় 1000। বাকিটা মিত্রদের দিতে আগ্রহী কিয়েভ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সাথে কথা চলছে বলেও জানিয়েছেন জেলেনস্কি। কেবল তাই নয়, এরই মধ্যে 2 শতাধিক আকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন। মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে 201 জন সামরিক বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। আরব আমিরাত, কাতার, সৌদি আরব ও কুয়েতের পথে তারা। আরো কয়েকটি দেশের সাথে কাজ করছি। যুক্তরাষ্ট্রকেও প্রস্তাব দিয়েছি, আলোচনা চলছে। আমরা দিনে 2000 ইন্টারসেপ্টর তৈরিতে সক্ষম। বিনিয়োগ হলে আরো সম্ভব। আমাদের 1000 প্রয়োজন, বাকিটা মিত্রদের দিতে পারি।
এরই মধ্যে রাশিয়ার ব্যবহৃত 3000-এর বেশি শহীদ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের ইন্টারসেপ্টর। ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া ভাষণে এমন দাবিও করেন জেলেনস্কি। এই ড্রোন ইন্টারসেপ্টর উৎপাদন ও বিক্রিতে একসাথে কাজের সমঝোতা হয়েছে যুক্তরাজ্য ও ইউক্রেনের মধ্যে। রাতভর আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রাজধানী কাবুল আর নানগারহার প্রদেশ সহ বিভিন্ন স্থানে হয় বিমান হামলা। প্রধানত দেশটির সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। তবে আফগানিস্তানের মাদক নিরাময় কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করেছে আবারও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ওই হামলায় আফগান সেনাদের গোলাবারুদের ডিপোতে টার্গেট করেছিল তারা। তবে সোমবারের ওই হামলায় কমপক্ষে 400 জন আফগান নিহত হয়, আহত হয় আরো কমপক্ষে 265 জন। এমন পরিস্থিতিতে তালেবান প্রশাসনের আচরণ পরিবর্তন না পর্যন্ত সেনা অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। স্পষ্টভাবেই বলেছি, আফগানিস্তানের তালেবান প্রশাসন আচরণে পরিবর্তন না আনলে সামরিক অভিযান চলতেই থাকবে। আমরা গোয়েন্দা তথ্য যাচাই করে তারপর বিমান হামলা চালিয়েছি। গত 3 সপ্তাহ ধরে এভাবেই চলছে অভিযান। ঈদের চাঁদ দেখার অপেক্ষায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। আজ চাঁদ দেখা গেলে আগামীকাল দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরব ছাড়াও ঈদ উদযাপন করতে আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমানের মতো উপসাগরীয় দেশগুলো। আর আজ চাঁদ দেখা না গেলে শুক্রবার ঈদ পালন করবে তারা, হারমাইন শরীফ জানিয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে কর্তৃপক্ষের তৎপরতা। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে প্রস্তুত রয়েছেন সদস্যরা। এর পাশাপাশি সৌদি নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে চাঁদ দেখা গেলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে। দিনের আলোয় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পড়ন্ত উল্কাপিণ্ড। বিশালাকৃতির আগুনের গোলায় রূপ নিয়ে পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করে এটি। মহাজাগতিক বস্তুটির ওজন ছিল আনুমানিক 7 টন। তবে ভূপৃষ্ঠে আঘাত হানার আগেই তা খণ্ড বিখণ্ড হয় বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। উল্কার অংশবিশেষ পড়ে মার্কিন রাজ্য ওহাইওর ক্লিভল্যান্ডে। বিস্তৃত এলাকায় শোনা যায় বিকট শব্দ। মঙ্গলবার স্থান দুটি ধারণা ঘন্টায় 45